নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আবার একটি নতুন অধ্যায় নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, সবটাই পলিটিক্সের সাথে জড়িত। আজকে নিয়ে এসেছি যে 2026-এ বিধানসভা ভোট বাংলাতে যেসব প্রার্থীদের নাম বা যেসব নেতাদের নাম এবার বাদ যেতে পারেন এবং যারা টিকিট পাবেন না, তাদের মধ্যে কিছু নেতাদের নাম নিয়ে এসেছি আজকের। ধীরে ধীরে সবারটাই 294টা আসনেরই প্রার্থী তালিকা, সম্ভাব্য প্রার্থী তালিকা আমি প্রকাশ করব। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য যেগুলো এবার বাদ যাবে তাদের নাম নিয়ে এসেছি একটু আপনাদের সাথে শেয়ার করতে। তো তার মধ্যে প্রথম যে নামটি আছে সেটি হলো মেখলিগঞ্জ, উত্তরবঙ্গে মেখলিগঞ্জ পরেশ অধিকারী, যিনি রাজ্যের একসময় মন্ত্রী ছিলেন। তার মেয়ের চাকরি নিয়ে অনেক জলঘোলা হয়েছে, তার মেয়ের চাকরি চলে গেছে এবং দুর্নীতিতে জড়িয়ে তার নাম রয়েছে এবং তাকে যতদূর সম্ভব মমতা ব্যানার্জির তালিকায় তিনি নেই, তাকে এবার টিকিট দেওয়া হচ্ছে না, পরেশ অধিকারীকে। 2 নম্বর আলিপুরদুয়ার সুমন কাঞ্জিলা, যিনি বিজেপি থেকে এসেছিলেন তৃণমূলে, তাকেও যত সম্ভব এবার টিকিট দেওয়া হচ্ছে না। ওইখানে কোনো নতুন মুখ নিয়ে আসার পরিকল্পনা চলছে, যে কিনা ছাত্র সংগঠনের সাথে যুক্ত রয়েছে এবং তৃণমূলের সংগঠনের দক্ষ পরিচালক হিসাবে নাম যারা আসছে, যদিও নাম আমাদের কাছে আছে, আমরা এখনই প্রকাশ করতে চাইছি না। সেই সুমন কাঞ্জিলালও এবার বাদ করতে চলেছে। তারপরে যে নামটি আসছে আব্দুল করিম চৌধুরী, ইসলামপুরে। এক তো ওনার বয়স হয়েছে, তারপরে মাঝখানে দলের সাথে উনি বিতর্কেও জড়িয়ে গেছিলেন এবং বিশেষ করে অভিষেক ব্যানার্জিকে উনি নেতৃত্ব হিসাবে মানতে চান না, অনেক বিতর্ক এই নিয়ে হয়েছে। উনি মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ, কিন্তু মমতা ব্যানার্জিরও এখন অপছন্দের ব্যক্তি হয়েছে এই আব্দুল করিম চৌধুরী ইসলামপুরে। যদি উনি টিকিট না পায় হয়তো কংগ্রেসে ফিরে যাবেন, সেটা এরকম একটা সম্ভাবনা রয়েছে এবং ওনার বয়সও যথেষ্ট হয়েছে এবং ওখানকার কিছু সংগঠনের দিক থেকে আওয়াজ উঠেছে এবার পরিবর্তন, যে নতুন কোনো মুখ নিয়ে আসা। তাই আব্দুল করিম চৌধুরী বাদ করছেন। তারপরে গোয়ালপুকুরে মোহাম্মদ গোলাম রাব্বানি, তিনিও বাদ করতে চলেছেন এবার মমতা ব্যানার্জির তালিকার থেকে। গোলাম রাব্বানির নামও এবার বাদ করতে চলেছেন। যদি গোলাম রাব্বানি টিকিট না পায়, তিনি হয়তো তার পুরনো দলে কংগ্রেসে যেতে পারেন, এরকম একটি সম্ভাবনা চলছে, তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যাই হোক, তারপরে আসছি রতুয়াতে। সমর চ্যাটার্জি টিকিট পাচ্ছেন না। সমর চ্যাটার্জির জায়গায় নতুন কোনো মুখ, ইয়ং জেনারেশন দল চাইছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছে, যারা জনসংযোগ বেশি ঘটাতে পারবে এবং যারা বেশি ছুটোছুটি করতে পারবে, যারা জনসাধারণের জন্য কাজ করতে পারবে, যারা জনসাধারণের 24 ঘন্টা সেবা দিতে পারবে এবং মানুষ যার উপরে আকৃষ্ট আছে এবং মানুষ যাকে চায়, এরকম কোনো মুখ তুলে নিয়ে আসবে এবারে। তাই সমর চ্যাটার্জিকেও টিকিট দিচ্ছেন না মমতা ব্যানার্জি। তারপরে মানিকচক, সাবিত্রী মিত্র। এই সাবিত্রী মিত্রর সাথেও মানিকচকে অনেক সময় দেখেছেন বিতর্ক এবং তার পাশে দলেরই এক অংশ বিরুদ্ধে চলে যাচ্ছেন এবং নানা সময় নানা রকমের বিতর্কে জড়িয়েছেন। অনেক রকম সমস্যা তাকে নিয়ে হয়েছে, তাই দল তাকেও এবার টিকিট দেবে না। তারপরে আসলাম এখন বাবরি মসজিদ, সবার মুখে মুখে বাবরি মসজিদ। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। দেখুন, রাজনীতিতে সব কিছুই সম্ভব হয়। দেখবেন হয়তো কোন দিন আবার হুমায়ুন কবির হাল বুঝতে করে মমতা ব্যানার্জির এসে পা ধরে বসতে পারেন, দিদি আমাকে টিকিট দাও, যা করেছি ভুল করেছি। কারণ ভরতপুরের হাওয়াটা কিন্তু এখন বদলে যাচ্ছে, মানুষ ওখানে বুঝতে পারছে যে হুমায়ুন কবিরের সেই জনসংযোগ আস্তে আস্তে কিন্তু ভেঙে যাচ্ছে। কিন্তু হুমায়ুন কবিরের এটা সত্যি কথাই যে হুমায়ুন কবিরের পিছনে মুসলিম সংখ্যাগরিষ্ঠত এলাকা ভরতপুর, তো সেখানে মানুষ ওনার পাশে ছিলেন বা ওনার একটা ভিত মজবুত সংগঠন ছিল। কিন্তু দেখুন, কথায় আছে মিথ্যার উপরে ভর করে বেশি কিছু চলতে পারে না, বেশি দিন চলতে পারে না। তো ভরতপুরের বিধায়কেরও আস্তে আস্তে মুখোশ খুলে যাচ্ছে, সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা এখন যাচ্ছি না। তো হুমায়ুন কবিরও টিকিট পাচ্ছেন না। তারপরে আপনার কৃষ্ণনগরে যেখানে মুকুল রায় ছিলেন, কৌশানী ছিলেন ওনার ওখানে,
হেরে গেছিলেন, সেই কৃষ্ণনগর এবার মুকুল রায়কে টিকিট দিচ্ছেন না। কারণ মুকুল রায়কে টিকিট দিচ্ছে না সেই কারণটা আপনারা সবাই জানতেন। মুকুল রায়কে না দেওয়ার কোনো জায়গাই ছিল না, কিন্তু মুকুল রায় যথেষ্ট মমতা ঘনিষ্ঠ ছিল এবং মমতা ব্যানার্জির সাথে ওনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং দক্ষ সংগঠক ছিল। কিন্তু এখন এই পরিস্থিতি, ওনার যা শারীরিক অবস্থা, খুবই খারাপ পরিস্থিতি। এখনো পরিস্থিতিতে ইলেকশন লড়া তো দূরের কথা, উনি নিজের খাদ্য খাবার চলাফেরাটাই করতে পারছেন না ঠিক মতো। জানি না কতদিন উনি আর পৃথিবীর বুকে থাকবেন। ঈশ্বরের কাছে কামনা করি উনি সুস্থ থাকুক, ভালো থাকুক, সেটাই কামনা করি। কারণ একজন বড় মাপের রাজনীতিবিদ, এটা কোনো অস্বীকার করার জায়গা নেই। সে বিজেপি হোক, তৃণমূল হোক, যে দলই হোক, ওনাকে বড় মাপের রাজনীতিবিদ মনে করে। তারপরে আসি কামারহাটি। আপনারা সবাই জানেন কামারহাটির মূল নেতা হচ্ছে মদন মিত্র, যার সাথে মমতা ব্যানার্জির একটা বিরাট বন্ডিং দীর্ঘদিনের এবং ছায়াসঙ্গী বলতে পারেন। বহু আন্দোলনের সাথী এবং একসময় কংগ্রেস পিরিয়ডে যুব নেতা হয়ে বহু আন্দোলনের মুখী হয়েছেন এবং বহু আন্দোলন করেছেন। এবং মদন মিত্র একটা ফেমাস ব্যক্তি, কিন্তু তিনি আবার সারদা কেসেই জেলও খেটেছেন, জেল থেকে বেরিয়ে এসে আবার দাঁড়িয়ে জিতেছেনও। কিন্তু মাঝখানে বলে না, বয়স হলে ভীমরতি ধরে। এখন কালার বয় হয়েছে, ওই নিত্য নতুন সেলিব্রিটি নায়িকাদের সাথে নাচ করা, গান করা, তারপরে আবল তাবল রিলস বানানো, ভিডিও বানানো। মানুষ এগুলো একটা বিধায়কের থেকে আশা করে না, বিধায়কের কাজ এইটা না। তো সেদিক থেকে মোটামুটি অভিষেক ব্যানার্জি বলুন, চাই মমতা ব্যানার্জি বলুন, অলরেডি ওনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, এতে কোনো সন্দেহর জায়গা নেই। যাই হোক, রাজারহাট, এরপরে আসছি রাজারহাটে। রাজারহাটে অদিতি মুন্সি বেস্ট একজন গায়িকা, মিষ্টি মুখ, ভদ্র বেশি এবং খুব অল্প বয়স। এতে কোনো অস্বীকার করার জায়গা নেই এবং সন্দেহ করারও কোনো জায়গা নেই। কিন্তু তেনাকে আবার আমাদের কাছে যেটুকু খবর আছে, টিকিট দিচ্ছেন না। কারণ দেখুন, রাজনীতি হচ্ছে দক্ষ সংগঠক হতে হবে এবং আপনাকে লড়াকু হতে হবে এবং আপনার জনসংযোগ বাড়াতে হবে এবং জনসাধারণকে নিয়ে আপনার চলতে হবে, সেই দক্ষতাটাও থাকতে হবে। অদিতি মুন্সি ভালো গায়িকা, ভালো গান করেন, কীর্তন করেন, কিন্তু তার মানে না যে এই দিক থেকে উনি পারদর্শী। সেই হিসাবে অদিতি মুন্সির জায়গায় হয়তো দেবরাজ আসতে পারে, তারই স্বামীর নাম, সে একজন দক্ষ সংগঠক, সে আসতে পারে, তাকে হয়তো টিকিট দিতে। এরপরে আসছি বারাসাতে চিরঞ্জিত, একসময় খ্যাতনামা বাংলার নায়ক ছিলেন, বহু ছবি করেছেন, বহু উপহার দিয়েছেন এবং ভালো ভদ্রলোক, মিষ্টি ভাষী। কিন্তু উনি সংগঠনের দিক থেকে অনেকটাই পিছিয়ে এবং ওনার বারাসাতে আমাদের কাছে যতটুকু খবর আছে, বারাসাতে যারা সংগঠন দেখেন এবং কাউন্সিলর বলুন বা এমপি বলুন, যারাই বলুন না কেন, এবং নিচুর স্তরে গ্রাসরুট লেভেলে যেসব সংগঠন কর্মী রয়েছে, তারাও চাইছে এই মুখ বদলানো হোক। কারণ ওনার যথেষ্ট বয়স হয়েছে, উনি সেরকম জনসংযোগ আর রাখতে পারছেন না, এলাকায় কম দেখা যায়, তাই ওনাকে এবার টিকিট দিচ্ছেন না দল। এবার উনি কি করবেন, উনি অন্য দলে যাবেন না অবসর নেবেন না বসে যাবেন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। এবার আসলাম মিনাখায় হচ্ছে উষারানী মণ্ডল। এই উষারানী মণ্ডলকে নিয়েও অনেক রকমের তাল চলছে দীর্ঘদিন থেকে। দেখুন, আপনি যত বড় বিধায়ক হন না কেন, আপনার এলাকার মানুষকে নিয়ে আপনি যদি ভালোভাবে চলতে পারেন, সংগঠন বাড়াতে পারেন এবং জনসংযোগ যদি আপনার ভালো থাকে, দল সবসময় দেখবে মানুষ কাকে চায়, আপনি সংগঠনটাকে কিভাবে ধরে রেখেছেন। আপনি নিজের দলের ভিতরেই যদি একটা অংশের সাথে আপনার বিরোধ সবসময় থেকেই যায়, তাহলে আপনি সন্দেহজনক চোখে দলের চোখে পড়বেনই। তাই সেই হিসাবে উষারানী মণ্ডল বাদ পড়তে চলেছেন মমতা ব্যানার্জির তালিকায়। এবার 2026 বিধানসভায় উনি টিকিট পাচ্ছেন না। তারপরে আসি সন্দেশখালী। এই সন্দেশখালীতে সুকুমার মাহাতো। আজকে সুকুমার মাহাতো যদি দক্ষ একজন ভালো সংগঠন থাকতো, সংগঠন হতেন বা ভালো নেতা হয়ে উঠতে পারতেন এবং সেরকম যদি মানুষের পাশে থাকতেন, তাহলে হয়তো ওনার এলাকায় শেখ শাহজাহানের নাম এইভাবে আসতো না এবং যেসব রটনা কীভাবে রটানো হয়েছে, এখনও আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেন যে গল্পটাই করা হয়েছে নারী নির্যাতনের সম্পূর্ণ বানানো, কাউকে মোবাইল দিয়েছে, কাউকে টাকা দিয়েছে, কাউকে অস্ত্র দিয়েছে, সেসব গল্প তো আমরা অনেক কিছুই দেখেছি, অনেক রকম দেখেছি। বিজেপিও ক্ষমতায় আসার জন্য কত রকম রঙ্গ নাটক দেখিয়েছে, খোলা ধান ক্ষেতের মধ্যে রোবট ঘোরাচ্ছে, অস্ত্র উদ্ধার করছে, এসব নাটক আজকাল মানুষ খায় না, মানুষ সবটাই বুঝতে পারে। যাই হোক, সন্দেশখালীতে সেই শেখ শাহজাহান মোল্লা ভালো না খারাপ আমি সেই জায়গায় যাচ্ছি না, তবে সুকুমার
মাহাতো আর টিকিট পাচ্ছেন না। সুকুমার মাহাতো যদি সেরকম যাত্রাল নেতা হতো তাহলে তার এলাকায় এটা ঘটতো না, তাই তার নামটাও বাদ যাচ্ছে। বেহালা পূর্বে রত্না চ্যাটার্জি টিকিট পাচ্ছেন না এরকমের ব্যাপার না, হয়তো দুলাল দাস ওনার বাবা সেখানে ওনাকে মহেশতলাতে ওনাকে পরিবর্তন করতে পারে, আর রত্না চ্যাটার্জির জায়গায় ওনারই স্বামী শোভনদেব চ্যাটার্জি যিনি মেয়র ছিলেন, তিনি ইতিমধ্যে জানেন অভিষেক ব্যানার্জির হাত ধরে দলে যোগদান করেছেন একরকম, কিছুদিনের মধ্যে হয়তো আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন। তাই ওই সিট হয়তো শোভনদেব চ্যাটার্জিকেই ছেড়ে দেওয়া হবে এবং রত্না চ্যাটার্জিকে ওখানে থেকে ট্রান্সফার করা হবে। সেটা মহেশতলায় হতে পারে, কেননা দুলাল দাসের শারীরিক অবস্থা খুবই খারাপ, এর রত্না দেবীর পিতা তিনি। বেহালা পশ্চিম পার্থ চ্যাটার্জিকে তো টিকিট দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ দল সম্পূর্ণভাবে তার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছে এবং তার মন্ত্রিত্বও আর নেই। তাই পার্থ চ্যাটার্জি টিকিট পাচ্ছেন না, কিন্তু পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরিয়ে এসে মিডিয়ার সামনে অনেক কথাই বলেছেন, লিফলেট ছাপাবেন, মানুষের বাড়ি বাড়ি যাবেন, মানুষ জনসংযোগ করবেন, উনি আবার ভোটে দাঁড়াবেন, অনেক রকম কথা বলেছেন, কিন্তু কোনোটাই চিরে ভিজবে না, বিশেষ করে অভিষেক ব্যানার্জির সামনে। তাই পার্থ চ্যাটার্জি আর টিকিট পাচ্ছেন না। এবারে আসি বজবজে অশোকদেব আর টিকিট পাচ্ছেন না, কারণ ওখানে ওনারও সেই একই পরিস্থিতি, মানুষ পরিবর্তন চাইছে, মানুষ তার জায়গায় অন্য কাউকে চাইছে এবং সেটা দলও চিন্তাভাবনা করছে। এবং মমতা ব্যানার্জির তালিকায় বা অভিষেক ব্যানার্জির তালিকায় আমরা দেখতে পাচ্ছি না যে অশোকদেবকে আবার টিকিট দেওয়া হবে, তাই অশোকদেবও বাদ পড়ছে। অশোকদেবের জায়গায় হয়তো জাহাঙ্গীরকে টিকিট দিতে পারে, কারণ জাহাঙ্গীরের জনসংযোগটাও ভালো আছে এবং এখন দাপুটের নেতা বর্তমানে, তাই দলের খুব ঘনিষ্ঠ হয়ে উঠছে দিনকে দিন এবং বিশেষ করে অনেক দলের তাবড় নেতাদের সাথে যোগাযোগ রাখছে, বৈঠক করছে, সবই আমরা খবর রাখছি, দেখতে পাচ্ছি, আপনারাও দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এইভাবে 16-17 জনের নাম আজকের বললাম, পরবর্তী এপিসোডে বাকিদেরও নাম নিয়ে আসবো। তো এই নামগুলো আর মনে হয় না যে রাজনীতি মহলে ঝকঝক করবে বা বিধায়কের টিকিট পাবে তৃণমূল থেকে। এবার এরা কোন দলে যাবে না কি করবে সেটা তাদের ব্যাপার। তো এই অবধি আজকের মতন আপনাদের জানালাম। আপনাদের কি মন্তব্য, আপনাদের কি মনে হয় যে এদের মধ্যে কাউকে টিকিট দেবে কি না দেবে, আমাদের কথার সাথে আপনাদের মনের মিল হচ্ছে কিনা সেটাও আপনারা বিচার্য করবেন। আপনারাও জানাবেন যে সঠিক মনে হচ্ছে কি না বেঠিক মনে হচ্ছে, খারাপ ভালো মন্দ আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন, সেই আশায় থাকবো। এবং পরবর্তী নামগুলো আপনাদের সামনে নিয়ে আসবো, যেগুলো বাদ যাবে এবং নতুন মুখ কিছু আসবে। যখন যত ইলেকশন কাছে আসবে আমরাও জানতে পারবো নতুন মুখ কাদের করা হবে এবং তৃণমূলের অনেক সংগঠন, অনেক নতুন নেতাদের সম্পর্কেও আমরা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির করব। তাই সঙ্গে থাকুন, সাথে থাকুন এবং আমার পলিটিক্স টপিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন, আমাকে একটু সহযোগিতা করুন। আমি নতুন কাজ করছি, আপনারা যদি সেই সহযোগিতা না করেন তাহলে এগোবো কী করে এবং আপনাদের কাছে নতুন ভিডিও কীভাবে নিয়ে আসবো। তাই ধন্যবাদ আজকের মতন, সামনের ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।